অনিয়মের অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা। বিকেলে এক ব্রিফিংয়ে এই ঘোষণা দেন তারা। এর আগে দুপুরে মাওলানা ভাসানী হল ও নির্বাচন কমিশন ভবনের সামনে পাল্টাপাল্টি অভিযোগ করে ছাত্রদল ও ছাত্র শিবির। শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের বিরুদ্ধে ভোটারদের ভয় ভীতি দেখানোর অভিযোগ করে ছাত্রদলের বিপি প্রার্থী শেখ সাদি আহমেদ। শিবিরকে জেতাতে প্রশাসন ওএমআর সিটে ভোট গণনা না করে হাতে গোনার সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ তার। এদিকে শিবির সমর্থিত জিএস প্রার্থী মাজহারুল বলেন, নিজেদের দোষ ঢাকতে তাদের বিরুদ্ধে অপপ্রচার করছে ছাত্রদল। ভোট গণনা পদ্ধতি নিয়ে তাদের কোনো আপত্তি নেই বলেও জানান তিনি। ছাত্রদল একাধিক কেন্দ্রে মব সৃষ্টির পাশাপাশি ভোট বানচালের চেষ্টা করছে বলেও অভিযোগ শিবিরের জিএস প্রার্থীর। নির্বাচনে কিছু ত্রুটি থাকলেও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি শিবিরের জিএস প্রার্থীর। এদিকে ছাত্রদলের পর সম্প্রীতি, ঐক্য, সংসপ্তক, সমাজতান্ত্রিক, ছাত্রফ্রন্ট সহ আরও 4 প্যানেল ও 5 স্বতন্ত্র প্রার্থীর জাকসু নির্বাচন বর্জন ঘোষণা কমিশন পুনর্গঠন এবং পুনর্বিবেচনার দাবি জানান। শুধু ফজিলাতুন্নেসা হলে না, অনেকগুলো হল থেকে এরকম আমাদের পোলিং এজেন্টরা রিপোর্ট করেছে যে হলের ফ্লোরের মধ্যে ব্যালটগুলো পড়ে আছে। শিবিরের যে পোলিং এজেন্টরা আছে তারা কিভাবে 1 ঘন্টা আগেই ভোট কেন্দ্রে ঢোকার সুযোগ পায়। আমাদের যে পোলিং এজেন্টরা আছে সব পোলিং এজেন্টরা পৌঁছানোর আগেই অনেক হলে ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে। এটা তো স্পষ্ট যে এখানে কারচুপি করা হয়েছে। প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমরা বর্জন করলাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে কয়েকজন শিক্ষক তাদের দায়িত্ব থেকে সরে দাঁড়ান। বিকেলে অনিয়মের অভিযোগ তুলে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়ার পর সাংবাদিকদের এ কথা জানান শিক্ষকরা। যে মার্কারটা দেওয়া হয়েছে, একজন প্রশাসনিক দায়িত্বে থাকা একজন উপাচার্য যখন বলেন যে এখানে ব্যালট পেপার বেশি আছে আপনারা ছিঁড়ে ফেলেন, এটা কোনো তো দায়িত্বের মধ্যে পড়ে না, এটা দায়িত্ব জ্ঞানহীনতা। যে এটা কোনোভাবে হালকাভাবে দেখা সম্ভব না। নির্বাচন সেটা যত বড় জায়গায় নির্বাচন হোক, ছোট জায়গায় নির্বাচন হোক, নির্বাচন সুষ্ঠু হতে হবে এবং একটা জাল ভোটও যাতে এই ক্যাম্পাসে না পড়ে সেটা আমরা দিই। জাকসু নির্বাচনের আরো খবর জানবো, সহকর্মী জাহিদুল বাশার আছেন আমাদের সঙ্গে, চলে যাচ্ছি তার কাছে। অর্থী ধন্যবাদ আমাদেরকে। আমাদের অনেক সহকর্মীরাই রয়েছেন বিভিন্ন জায়গায়। এই মুহূর্তে নুরে আলম পিন্টু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি আমার সাথে যুক্ত হবেন। আমরা তার কাছ থেকে জানবো, কিছুক্ষণের মধ্যেই নুরে আলমকে আমরা দেখতে পাবো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আজকের যে ভোট গ্রহণ, সেই ভোট গ্রহণের সবচেয়ে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর যে ভোট গ্রহণের পরে 4 ঘন্টার মতো পেরিয়ে যাচ্ছে, এখন পর্যন্ত ভোট গণনার কোনো আভাস আমরা পাইনি। শেষ পরিস্থিতি কি নুরে আলম পিন্টু আপনি জানাবেন? পেছনে বেশ দৌড়াদৌড়ি আমরা দেখতে পাচ্ছি, নিশ্চয়ই আপনি সিনেট হল এলাকায় বোধহয় আছেন। ভোট গণনা এখনো শুরু হয়নি, এখনো একটি হলের ব্যালট বাক্স এখনো এসে পৌঁছায়নি। আমরা দেখছি যে ভোট বর্জনকারী কোনো প্যানেল বোধহয় তারা বোধহয় বিক্ষোভ মিছিল করছে। আমরা একটু সেখানে যাওয়ার চেষ্টা করব, একটু সেই চিত্র একটু দেখানোর চেষ্টা করব কোন সংগঠন করছে। এরই মধ্যে 4টি প্যানেলের পক্ষ থেকে ভোট বর্জন করা হয়েছে। একটি ছাত্রদল বিকেল 4টার দিকে ভোট বর্জন করেছে, 5টার পরে ভোট বর্জন করেছে বাম সংগঠনের 2টি প্যানেল ছিল, তারা ভোট বর্জন করেছে, এবং সেই সাথে স্বতন্ত্র প্যানেল যেটি তারাও ভোট বর্জন করেছে। আমরা দেখছি যে বর্জনকারী শিক্ষার্থীদের একটি অংশ তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করছেন, আমরা সেই চিত্র দেখাচ্ছি। ছাত্র দলের যারা প্রার্থী ছিলেন এবং তাদের সমর্থকরা বিক্ষোভ মিছিল করছেন, তারা বিকেল 4টার পরে তারা এই ভোট বয়কট করেছেন। আমরা সেই মিছিলের চিত্র একটু দেখানোর চেষ্টা করছি। তারা পুরো ক্যাম্পাস বিক্ষোভ মিছিল করে তারা প্রদক্ষিণ করছেন। এর আগে তারা যখন ভোট বর্জন করেন, তারা যেটি বলছিলেন যে এই নির্বাচনে ভোট কারচুপি হচ্ছে, প্রশাসন নিরপেক্ষ আচরণ করতে ব্যর্থ হয়েছে এবং প্রশাসন শিবিরের প্রার্থীদেরকে নানাভাবে সহায়তা করছে বলে তারা এই দাবি করে তারা ভোট বর্জন করেন। বাম ছাত্র সংগঠনের যে প্যানেল 2টি রয়েছে, তারাও বলছেন যে প্রশাসন এই নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করতে ব্যর্থ হয়েছে, তাই তারা এই ভোট বর্জন করেছেন। আমরা দেখছি যে
প্রধান নির্বাচন কমিশনারের যে অস্থায়ী কার্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্টার বিল্ডিং এর সামনে থেকে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে চলে গিয়েছেন। এর আগেও তারা বিক্ষোভ মিছিল করেছেন। সেই সঙ্গে আমি যদি সারা দিনের চিত্র একটু বলি, যে সকাল থেকে আমরা দেখছিলাম যে ভোট কেন্দ্রগুলোতে ভোটাররা আসছিল, তবে সেটি সংখ্যায় কম ছিল। আর শিক্ষার্থীরা ভোট দিতে পেরে খুবই উচ্ছ্বসিত। তারা বলছেন যে দীর্ঘ নুর আলম পিন্টু, আমরা একটু এখনকার আরেকটা বিষয় একটু জানতে চাই, সেটি হচ্ছে যে ব্যালট বাক্সগুলো তো সব হল থেকে 21টা হল কেন্দ্র থেকে সিনেট হলে আনা হয়েছে, তো সব তো আনা শেষ হয়ে গেছে বোধহয়, মানে গণনা শুরু হচ্ছে না কেন? একটি হলের ব্যালট বাক্স আসতে এখনো বাকি আছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে ওই হলে ভোট গ্রহণ দেরি করে শেষ হয়েছে, অর্থাৎ প্রথম থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত ছিল যতক্ষণ পর্যন্ত ভোটার থাকবে ততক্ষণ পর্যন্ত ভোট নেওয়া হবে। সকালের দিকে ভোটার কম হওয়ার কারণে বিকেলের পরে ভোটারের চাপ অনেকটাই বেড়েছিল। আমরা দেখেছি যে 5টার পরেও সেখানে ভোটারদের উপস্থিতি ছিল, সেটি আসলেই ভোট। আরেকটা বিষয় একদম ছোট্ট করে একটু জানবো, আপনি ডাকসু নির্বাচন কভার করেছেন পুরো সময় জুড়ে, ডাকসুর সাথে যদি জাকসুর যে আয়োজন, এইখানে ডাকসুর সাথে যদি জাকসুর আয়োজনের একটু তুলনা শুনতে চাই, প্রশাসনিক কি খানিকটা দুর্বলতা বা একটু অগোছালো ছিল? অনেকে কিন্তু সেই অভিযোগ করছেন। শিক্ষার্থীদের সাথে আমি কথা বলেছিলাম, শিক্ষার্থীরা যেটি বলছেন তারা ভোট দিতে পেরে সন্তুষ্ট, কিন্তু প্রশাসন অনেকটাই অগোছালো ভাবে এই ডাকসু নির্বাচনের আয়োজন করেছে। তারা যেটি বলছেন যে গতকাল মধ্যরাতে পোলিং এজেন্ট থাকবে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাহলে যদি মধ্যরাতে পোলিং এজেন্ট থাকার সিদ্ধান্ত নেওয়া হয়, একজন প্রার্থী ওই রাতে পোলিং এজেন্ট কোথায় পাবে? এরপরে সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা ছিল। সকাল 9টার সময় এই প্রস্তুতির অভাবের কারণে বেশ কয়েকটি হলে ভোট গ্রহণ শুরু করতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই সঙ্গে যে কালি সরবরাহ করা হয়েছে, সেই কালি অনেকগুলো হলে সরবরাহ করতে পারেনি এবং সেটি নিয়ে শোরগোল হয়। পরবর্তীতে হলগুলোতে কালি দেওয়া হলেও অমোচনীয় যে কালি দেওয়া হয়েছিল সেটি হাত ধুলেই অনেকগুলো হলের সে কালি উঠে যাওয়ার অভিযোগ করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বলছেন যে এত বড় একটা নির্বাচনের আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যে ধরনের প্রস্তুতি নেওয়ার দরকার ছিল সেটি তারা নিতে অনেকটাই ব্যর্থ হয়েছে, অনেকটাই অগোছালোভাবে এই নির্বাচন আয়োজন করা হয়েছে, যে কারণে কিছু প্রশ্ন উঠছে যে এই সমস্যাগুলো চাইলেই তারা আগে সমাধান করতে পারত। পোলিং এজেন্ট নিয়োগের সিদ্ধান্ত তাদের আরো আগে নেওয়ার প্রয়োজন ছিল। কালি কেন সকালবেলা এসে কেন্দ্রগুলোতে কালি কেন? নুর আলম, আমরা বুঝতে পেরেছি, কিন্তু একই সাথে আরেকটা বিষয় একটু নজর দেই, যে এই খানিকটা অগোছালো খানিকটা প্রশ্নের মধ্যেও 70% ওপরে বোধহয় ভোট কাস্ট হয়েছে সব হল যদি গড় করা হয়, তাই তো নাকি? মানে এত সংখ্যক শিক্ষার্থীরা তো ভোট দিয়েছে। এখন পর্যন্ত কত ভাগ ভোট কাস্ট হয়েছে সেটির সঠিক তথ্য এখন পর্যন্ত আসেনি। আমার কাছে যতটুকু তথ্য আছে 65 থেকে 70-এর মধ্যে, অর্থাৎ 70-এর হয়তোবা কিছু বেশি ভোট কাস্ট হওয়ার কথা রয়েছে, তবে 65 থেকে 70-এর মধ্যে ভোট কাস্টিং হয়েছে। আমরা দেখেছি যে সকাল 10টার দিকে ভোট গ্রহণ অনেক হলে শুরু করেছে এবং সকালের দিকে ভোটার উপস্থিতি কম ছিল। এর কিছু কারণও ছিল, বৃষ্টি ছিল, প্লাস হচ্ছে অগোছালো প্রশাসনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি পর্যাপ্ত না থাকার কারণে ভোট গ্রহণ দেরিতে শুরু হয়েছে। ফলে আমরা দেখি যে দুপুরের পরে ভোটার উপস্থিতি অনেক বেশি হয়েছে, উপস্থিতি বাড়তে থাকে এবং শিক্ষার্থীরা ভোট দিতে আসে। তো বলা চলে যে শিক্ষার্থীরা যেটি বলছেন যে জাকসু নির্বাচন নিয়মিতভাবে হোক, নিয়মিতভাবে হলে তাহলে এই সমস্যাগুলো থাকবে না এবং তাদের যে সমস্যাগুলো রয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো অফিসিয়ালি বলার মতো নেতৃত্ব একমাত্র জাকসু নির্বাচনের মাধ্যমে তৈরি করা সম্ভব এবং তাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে যারা নির্বাচিত হবে তারা কথা বলবে, এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীদের। আমরা দেখছি জাকসু নির্বাচনকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে পুরো নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে। প্রচুর পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। নুর আলম, আপনাকে অনেক ধন্যবাদ। 1500-র বেশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সেখানে রয়েছে, সব জায়গায় কঠোর নিরাপত্তা আপনি বলছিলেন। আমরা দেখছিলাম যে ডাকসুতেও ছাত্রদলের পক্ষ থেকে মিছিল করা হয়েছিল, ঠিক সেরকমই একটা মিছিল আমরা কিছুক্ষণ আগে জাকসুতেও দেখলাম। ফল গণনার পরে নিশ্চয়ই আপনার মাধ্যমে আরও বিস্তারিত আমরা জানতে পারবো। আমরা চলে যাচ্ছি সরাসরি মূল খবরে। অর্থী, ধন্যবাদ বাশির আপনাকে। আমরা পরের ঘন্টায় আবারও আপনার সাথে যুক্ত হব জাকসু নির্বাচনের বিস্তারিত খবর জানতে। চলে যাচ্ছি পরের খবরে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ডক্টর ইউনূস বলেছেন ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে, আর না হলে জাতির জন্য নেমে আসবে মহা বিপর্যয়। রাজধানীর শ্রীডাপ মিলনায়তনে এক গোলটেবিল বৈঠকে তিনি কথা বলেন। এর আগে একই বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধান এখনই সংশোধন করতে হবে এমন কোনো কথা নেই। আমন্ত্রিত হওয়ার পরও আমার সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ শীর্ষক গোলটেবিল আলোচনায় উপস্থিত হন দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা। এ সময় ৫ আগস্ট পরবর্তী দেশের সংবিধান সংস্কার, বিচার ও আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে নানা সমস্যা ও এর সমাধান নিয়ে আলোচনা করেন বক্তারা। তুলে ধরেন নির্বাচনী মাঠ পর্যায়ের নানা অসঙ্গতি, সরকারের প্রতি নির্বাচন কেন্দ্রিক পরামর্শ ও বিভিন্ন দাবি দেওয়ার কথাও জানান বক্তারা। সেটা হচ্ছে, আমি ইলেকশন কমিশনকে বলতে শুনলাম সিসিটিভি যে বিষয়টা, এটা নাকি ওনারা এগ্রি হচ্ছে না, কেন হচ্ছে না? সিসিটিভি ফুটেজ থাকা উচিত, কিন্তু যেগুলো নোট অফ ডিসেন্ট আছে সেগুলোর বাস্তবায়ন কিভাবে হবে? এটা তো কেউ না কেউ এই নোট অফ ডিসেন্টের মীমাংসা কি, আমরা যেগুলোতে একমত হতে পারছি না সেগুলোর মীমাংসা কি, জনগণ সেটা মীমাংসা করবে না, এর বাইরে তো অন্য কোনো পথ নাই। ভাইস চ্যান্সেলরের সামনে যখন কোনো একটা রাজনৈতিক দলের ছাত্র সংগঠন টেবিল চাপড়ায়, আমি তো নিশ্চিত থাকতে হবে যে তাহলে প্রিজাইডিং অফিসারের সামনে আমি গিয়ে টেবিল চাপড়িয়ে তার ওখান থেকে ব্যালট বাক্স নিয়ে চলে আসবো। নির্বাচন সুষ্ঠু না হলে অন্তর্বর্তী সরকারের অর্জন বলতে কিছুই থাকবে না বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সংবিধান এখনই সংশোধনের প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি। বর্তমান সময়ের জন্য চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জটা কি? আমরা এখনো ফেসিবাদ মুক্ত হলেও নিজেদের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের বিষয়ে এখনো ঐকমত্য হয়তোবা পোষণ করতে পারিনি। এ সময় প্রধান উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জাতির জন্য মহা বিপর্যয় নেমে আসবে। চিফ অ্যাডভাইজার বারবার বলছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে এবং এই বিষয়ে আমরা আমাদের সলম কমিটমেন্ট, এখানে এই বিষয়ে আমাদের ফুল কমিটমেন্ট, এটার কোনো ব্যত্যয় হবে না, এবং এটা যদি কোনোভাবে কেউ এটাকে ব্যত্যয় করার চেষ্টা করেন সেটা হবে জাতির জন্য একটা মহা বিপর্যয়। সম্প্রতি ডাকসু নির্বাচনের উদাহরণ টেনে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হওয়ার প্রত্যাশাও জানান শফিকুল আলম। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংস্কার প্রক্রিয়ায় সাফল্যের ওপরে নির্ভর করবে দেশের ভবিষ্যৎ, আর তা বাস্তবায়নের প্রয়োজন সবার সহায়তা বলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বৃহস্পতিবার সকালে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের উপায় নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনায় কথা বলেন তিনি আরও বলেন, জুলাই সনদ 2025 বাস্তবায়নের প্রক্রিয়া নিয়েই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছে কমিশন। সংস্কার প্রক্রিয়ায় ভিন্নমত ও নোট অফ ডিসেন্ট সহ বেশিরভাগ আলোচনায় একমত রাজনৈতিক দলগুলো। ডক্টর আলী রিয়াজ আরও বলেন, ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়ন কিংবা রাষ্ট্র সংস্কার বিষয়ে কোনো কিছু কাউকে চাপিয়ে দেবে না, আর রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সরকার। এই প্রক্রিয়া নিয়ে বিশেষজ্ঞদের মতামত গ্রহণ করেছে ঐকমত্য কমিশন। কিছু কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে, ভিন্ন মত আছে, তো তার সত্ত্বেও কিন্তু আপনারা সকলেই, প্রত্যেকটি রাজনৈতিক দলই এই সহযোগিতাটা করেছেন, আপনাদের অবস্থানগত পরিবর্তন করেছেন, সকলের সাথে এক জায়গায় এসে দাঁড়াতে চেষ্টা করেছেন। কারণ হচ্ছে যে আমরা সকলেই চাইছি যে এই সংস্কার প্রক্রিয়ার সাফল্য, কারণ এর উপর বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ভর করছে। রাতের ভোটে সহযোগিতা করার বিনিময়ে ধানমন্ডিতে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। আগামী 17, 18 এবং 21 সেপ্টেম্বর দুদকের সাবেক 2 কমিশনার সহ 12 সচিবকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে সংস্থাটি। এদিকে পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির মামলার আসামি করা হয়েছে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, রাজুকের সাবেক চেয়ারম্যান সহ 7 জনকে। 2018 সালের কারচুপির নির্বাচন সফলভাবে সম্পন্ন করায় শেখ হাসিনার পক্ষ থেকে সচিব পদমর্যাদার 12 জনকে শত কোটি টাকার 14 তলা ভবন নির্মাণের অনুমোদন দেওয়ার অভিযোগ তৎকালীন সরকারের বিরুদ্ধে। 2024 সালের 26 মে ভবনটি নির্মাণ কাজ শুরু করে গণপূর্ত মন্ত্রণালয়। চলতি বছরের মে মাসে অভিযান চালায় দুদক। অভিযানে উঠে আসে নির্মাণাধীন 23টি ফ্ল্যাটের 12টি পাওয়ার কথা ছিল দুদকের আলোচিত সাবেক কমিশনার মোজাম্মেল হক খান ও জহুরুল হক সহ 12 জন সচিব পদমর্যাদার কর্মকর্তার। এই ভোটের সাথে
আমি যখন দুদকে কর্মরত ছিলাম তার সাথে কোনো ধরনের সম্পর্ক নাই, অর্থাৎ ভোট প্রক্রিয়ার সাথে যারা জড়িত তাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করার আইনগত কোনো সুযোগ দুদকের ছিল না। ওখানে আমাদের কোনো সংশ্লিষ্টতা নাই। গভর্নমেন্ট সার্কুলার দিছে, আমরা দরখাস্ত করছি, দরখাস্তের প্রেক্ষিতে আমাদেরকে অ্যালটমেন্ট দেওয়া হয়েছে। কিভাবে দিছে, কি সমাচার আমরা কিছু জানি না, তো জানে গৃহায়ণ কর্তৃপক্ষ, কতকে বলে। এদিকে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তাদের 17, 18 ও 21 সেপ্টেম্বর দুদকের সাবেক 2 কমিশনার সহ 12 সচিবকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে সংস্থাটি। এটা আমাদের অনুসন্ধান দলের রুটিন কাজ, এইটা তারা সে অনুযায়ী তারা কাজ করছেন। আমি বিস্তারিত কিছু জানি না কাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। এদিকে পূর্বাচলে প্লট জালিয়াতির অভিযোগে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, রাজুকের সাবেক চেয়ারম্যান সহ 7 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। লিজ দলিলের 22 ও 23 নং শর্ত ভঙ্গ করে উক্ত প্লট হস্তান্তর করার অনুমতি প্রদানপূর্বক প্লটটি আত্মসাৎ করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হওয়ায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন দুদকের মামলায় গ্রেপ্তার হওয়া আরেক আসামি স্বাস্থ্য খাতের আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে 10 দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্নীতি মামলায় স্বাস্থ্য খাতের আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে রিমান্ড এবং জামিন বিষয়ে শুনানির জন্য আগামী 18 সেপ্টেম্বর তারিখ ধার্য করা হয়। এর আগে বৃহস্পতিবার ভোরে তাকে গুলশান থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। স্বাস্থ্য খাতে সিন্ডিকেট করে বিপুল অর্থ আত্মসাৎ এবং পাচারে জড়িত থাকার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলা রয়েছে মিঠুর বিরুদ্ধে। দুদকের অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, লেক্সিকন মার্চেন্ডাইজ ও টেকনোক্রেট নামের কোম্পানির মালিক মিঠু কৃষি জমি ক্রয়, জমি লিজ, প্লট, ফ্ল্যাট এবং বাড়ি নির্মাণে মোট 18,40,51,500 টাকার স্থাবর সম্পদ অর্জন করেন। ফরিদপুরের সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ভাঙ্গা উপজেলার বিভিন্ন পয়েন্টে মহাসড়ক অবরোধ করে আজও বিক্ষোভ করেন স্থানীয়রা। অবরোধের কারণে ঢাকার সাথে দক্ষিণাঞ্চলের 21টি জেলার সড়ক যোগাযোগ ব্যাহত হয়। সকাল থেকে ভাঙ্গার বিভিন্ন স্থানে টানা তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করে এলাকাবাসী। ঢাকা, খুলনা এবং ফরিদপুর বরিশাল মহাসড়কের ভাঙ্গা বাসস্ট্যান্ড, আলগি এবং হামিরদি ইউনিয়নের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন তারা। অবরোধের কারণে চরম দুর্ভোগে পড়েন গাড়ি চালক ও যাত্রীরা। তবে সন্ধ্যা 6টার দিকে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। আসন পুনর্বহাল না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। এদিকে ফরিদপুরের ভাঙ্গার পূর্ব সদরদি এলাকায় রেলপথ অবরোধ করায় ঢাকা খুলনা ট্রেন চলাচল বন্ধ ছিল। বাগেরহাটের 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে 3 দিনের হরতাল সহ 4 দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। বৃহস্পতিবার সন্ধ্যায় বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক ও সর্বদলীয় সম্মিলিত কমিটির কো-কনভেনর এম.এ. সালাম এই কর্মসূচি ঘোষণা করেন। রোববার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত সব সরকারি অফিসে অবস্থান কর্মসূচি এবং সোম, মঙ্গল ও বুধবার পরপর 3 দিন সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচির ঘোষণা দেয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা দেন। এদিকে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা 48 ঘন্টার হরতাল শুরু হয় বুধবার ভোরে। যান চলাচল বন্ধ থাকায় বাগেরহাটের সাথে দক্ষিণের অন্তত 4টি জেলার যোগাযোগ বন্ধ ছিল। ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। এদিকে ফরিদপুরের সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ভাঙ্গা উপজেলার বিভিন্ন পয়েন্টে মহাসড়ক অবরোধ করে আজও বিক্ষোভ করেন স্থানীয়রা। অবরোধের কারণে ঢাকার সাথে দক্ষিণাঞ্চলের 21টি জেলার সড়ক যোগাযোগ ব্যাহত হয়। রিক্সা গাড়ি বন্ধ, রোডে কোনো লোক টোক নেই। আমরা তো বর্তমানে রিক্সায় নিয়ে খালি ঘুরতেছি। 74 সাল থেকে আমাদের এই সংসদীয় আসন আপনার 4টি আসন ছিল। এখন হঠাৎ করে সরকার আমাদের 4টি আসন কমায় দিয়েছে। তো আমাদের বাগেরহাটবাসী সবাই ক্ষুব্ধ হয়ে সম্মিলিতভাবে হরতাল পালন করতেছে। সরকার পতন আন্দোলনে উত্তাল নেপালে 3 দিন আটকে থাকার পর দেশে ফিরল জাতীয় ফুটবল দল। বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে বিকেলে ঢাকায় পৌঁছান জামাল তোপুরা। সবাইকে নিরাপদে দেশে ফেরানোয় সশস্ত্র বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান বাফুফে সভাপতি। ফুটবলারদের ট্রমা কাটাতে কাজ করবে ফেডারেশন।
বিকাল 4:45 কুর্মিটোলা সামরিক বিমানবন্দরে এসে পৌঁছায় বিমান বাহিনীর বিশেষ ফ্লাইট। দূর হয় শঙ্কা। উত্তাল নেপালে 3 দিন হোটেলবন্দি থাকার পর ঢাকায় জাতীয় ফুটবল দল। ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকরা ফিরেছেন বিশেষ এই ফ্লাইটে। ফুটবলার, কোচিং স্টাফ সহ সব মিলিয়ে 55 জনের বহর। দেশে ফিরে যেন হাঁপ ছেড়ে বাঁচলেন জামাল তপুরা। অভ্যর্থনা জানান বিমান ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বাফুফে সভাপতি সহ অনেকেই। যখন আমাদের এয়ার স্পেসগুলো খুলে দিয়েছে, নেপালে যখন সিভিল অথরিটি নেপাল যখন এয়ারপোর্টটাকে সেফ ল্যান্ডিংয়ের জন্য ঠিক করতে পেরেছে, এবং ওয়েদার পারমিটিং, যেটা আমাদের সবারই হাতের বাইরে, এই 3টা কোঅর্ডিনেশন করার পরে আমাদের বাংলাদেশ এয়ারফোর্স কিন্তু এয়ারবোর্ন হয়েছিল। অ্যান্ড খুব অল্প সময় আমাদের প্লেয়ারদেরকে এবং মিডিয়া অফিসারদেরকে কিন্তু ফেরত নিয়ে এসেছিল। নেপালের বিপক্ষে 2 প্রীতি ম্যাচ খেলতে গিয়েছিল বাংলাদেশ। সরকার পতনের আন্দোলনে দ্বিতীয়টি বাতিল হয়। টিম হোটেলেও নিরাপত্তা শঙ্কা, আতঙ্ক ছিল। অক্টোবরে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে হোম ও অ্যাওয়ে ম্যাচ। ফুটবলারদের ট্রমা কাটানোর উদ্যোগ নেবে বাফুফে। আমরা সকল প্লেয়ারদেরকে মেন্টাল কোচিং অথবা সাইকোলজিক্যাল সাপোর্ট দিব। যাদের লাগে তারা অবশ্যই পাবে, আর যাদের লাগে না তাদেরকে আমরা অ্যাসেসমেন্ট তাও করব ফর দেয়ার সাইকোলজিক্যাল ওয়েলবিইং। তার সাথে এরকম একটা ট্রমার সময় অনেক ফিজিক্যাল ইনজুরিও হয়, যেটা অনেক সময় বোঝা যায় না বিকজ অফ দ্য ইনিশিয়াল শক। তো আমরা ওই ফিজিক্যাল ইনজুরির জন্য আমরা কিন্তু প্রস্তুতি নিয়েছি। সশস্ত্র বাহিনী ফুটবলারদের নিরাপদে দেশে ফিরিয়েছে। ভবিষ্যতেও দেশ ও জনগণের যে কোনো প্রয়োজনে আত্মনিয়োগের অঙ্গীকার। আগামী দিনগুলোতে সরকারি নির্দেশনা অনুযায়ী দেশ ও জনগণের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আত্মনিয়োগের জন্য সদা অঙ্গীকারাবদ্ধ। দেশে ফেরার দিন চেষ্টা করেও ফুটবলারদের প্রতিক্রিয়া জানা যায়নি। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।